হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি সম্প্রতি মুক্তি পাওয়া একটি দুর্দান্ত মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম দ্য ওয়াচার্স। এটি একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে, যা ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এটি একটি সুপারন্যাচারাল হরর মুভি এবং এটি পরিচালনা করেছেন এম নাইট শ্যামেলনের কন্যা ঈশানা নাইট শ্যামেলন, যিনি এই চলচ্চিত্রের মাধ্যমেই তার পরিচালনা ডেবিউ করেছেন। প্রযোজক হিসেবে রয়েছেন এম নাইট শ্যামালান। এই মুভিটি খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সম্প্রতি আমি একটি চমৎকার তেলুগু থ্রিলার সাসপেন্স মুভি মহারাজা ব্যাখ্যা করেছি। যদি আপনি এটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এছাড়াও প্রপার ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য কপস ওয়াশার, এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটিও দেখার অনুরোধ রইল, যার লিঙ্ক আপনি নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আর দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওতে যাই। গল্পটি শুরু হয় একটি জঙ্গল দেখিয়ে। পাগলের মতো একজন মানুষ এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এত ঘন জঙ্গল ছিল যে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় দেখা যাচ্ছিল না। এই লোকটি সূর্যের দিকে তাকিয়ে এগোচ্ছিল, কিন্তু এখন সূর্যাস্ত হয়ে গেছে। তবে সে দৌড়ানো বন্ধ করেনি। দৌড়াতে দৌড়াতে সে একটি পয়েন্টে পৌঁছায়, যেখানে একটি ফেয়ারি স্কেলেটনের উপরে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। এই বোর্ডটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। অন্ধকার আরো গভীর হয়ে আসে এবং হঠাৎ করে সব পাখি উড়ে চলে যায়। লুকানোর কোনো জায়গাও ছিল না। লোকটি খুব ভয় পাচ্ছিল, তাই সে গাছে উঠে যায়। দুর্ভাগ্যক্রমে সে এত উঁচু গাছ থেকে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে আমরা দেখি যে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কে টেনে নিয়ে যাচ্ছিল তা দেখানো হয়নি, কিন্তু আমরা এই মানুষটির যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পাই। দৃশ্যটি কেটে যায় এবং ৬ দিন পর শহরে মিনা নামে একটি মেয়েকে দেখানো হয়। মিনার কোনো বন্ধু বা পরিবার ছিল না, শুধুমাত্র একটি বোন ছাড়া। মিনা পেট স্টোরে কাজ করছিল। তার বস তাকে একটি টিয়া পাখি চিড়িয়াখানায় ছেড়ে আসার ইনস্ট্রাকশন দেয়। মিনা সেই টিয়া পাখিটি নিয়ে বাড়িতে চলে যায়, কারণ তাকে পরের দিন চিড়িয়াখানায় যেতে হবে। সেই রাত্রি মিনা এই টিয়া পাখির সাথেই কাটায় এবং তারপর সকালে সে এই টিয়া পাখিটি নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হয়। এই দীর্ঘ রাস্তা পাড়ি দিতে দিতে হঠাৎ সে একটি ভুল জায়গায় মোড় নেয় এবং জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায়। এটি সেই একই জায়গা যেখানে আমরা আগেই একজন মানুষকে অদৃশ্য হতে দেখেছি। সে গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, কিন্তু যখন সে এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না, তখন তাকে গাড়ি থেকে নেমে আসতে হয়। সে ভাবে হয়তো কাছাকাছি কেউ থাকবে যার কাছে সে সাহায্য চাইতে পারে। সে তার টিয়া পাখি নিয়ে এগোতে থাকে। অন্ধকারও গভীর হয়ে আসে। হঠাৎ আগের মতোই সব পাখি গাছ থেকে উড়ে যায়। মিনা এখন খুব ভয় পেতে থাকে, কারণ মাটি জোরে জোরে কাঁপতে শুরু করেছিল। সে তার কাছাকাছি কারো উপস্থিতিও অনুভব করে। দূরে একটি বুড়ি মহিলা দৌড়ে পালাচ্ছিল। মিনা দৌড়ে তার পিছু নেয়। সে সাহায্য চাইছিল, কিন্তু মহিলা থামছিল না, শুধু দৌড়াচ্ছিল। মিনা যখন তার পিছু করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন সেই বুড়ি মহিলাটি থামে এবং তাকে ডেকে বলে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি দৌড়ে আমার দিকে আসো। এটা শুনে মিনা আবার দৌড়ে সেই বুড়ি মহিলার দিকে যায়। মহিলাটি তার হাত ধরে তাকে একটি ঘরে নিয়ে আসে। ঘরে আসতেই সে ঘরটি লক করে দেয়। এটি কোনো সাধারণ ঘর ছিল না, বরং এটি একটি অদ্ভুত ঘর ছিল, যার মধ্যে একটি বড় আয়না ছিল। এই বুড়ি মহিলার সাথে সেখানে আরো দুজন লোক ছিল। মিনা ভয় পেয়ে তাদের জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? লোকেরা কোনো উত্তর দেয় না এবং তাকে আয়নার সামনে দাঁড়াতে বলে, কারণ কেউ তাদের দেখতে আসবে এখন। এই বুড়ি মহিলাটির নাম হলো ম্যাডেলিন। মিনা জিজ্ঞেস করে, কে দেখতে আসবে এখন? তখন ম্যাডেলিন উত্তর দেয়, আমাদের দেখতে আসছে ওয়াচার্স। হঠাৎ এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। মেডেলিন বলে, ওয়াচার্স তোমার এখানে আসায় খুশি, তারা তোমার জন্য তালি দিচ্ছে। মিনা খুব বিভ্রান্ত হয়ে পড়ে। মেডেলিন যাদের ওয়াচার্স বলছিল তাদের এখনো পর্যন্ত না মুভিতে দেখানো হয়েছে এবং না মিনা বা অন্য কেউ তাদের দেখেছে। যাই হোক, রাত কেটে যায়। সকালে এই লোকেরা এই জায়গা থেকে বেরিয়ে আসে। মেডেলিন বলে যে এই ওয়াচার্স শুধু রাতেই বের হয়ে আসে, দিনে আমরা জঙ্গলে স্বাধীনভাবে ঘুরতে পারি। কিন্তু মিনা এই জঙ্গলে থাকতে চায় না। সে এখান থেকে বের হওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু মেডেলিন বলে, তুমি ভুল ডিসিশন নিচ্ছ। এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। রাত হওয়ার আগে আমাদের এই ঘরে ফিরে আসতে হবে। যদি তুমি দেরি করো, তুমি তোমার প্রাণ হারাবে। মিনা কারো কথাই শুনে না এবং তার টিয়া পাখিটি নিয়ে এগোতে থাকে। এগোতে এগোতে সে সেই একই সাইনবোর্ড দেখতে পায়, পয়েন্ট অফ নো রিটার্ন।
এগুলো দেখে সে খুব ভয় পেয়ে যায়। প্রথম দৃশ্যের সেই লোকটির মতোই সে সূর্যের দিকে তাকিয়ে এগোতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পায় না। হঠাৎ সে মাটির নিচে আবার কম্পন অনুভব করে। সে ভয় পেয়ে ফিরে সেই ঘরের দিকেই দৌড়ায়। সে বিফল হয়েছে। এখানে মেডেলিন তাকে সান্ত্বনা দিয়ে বলে, শুধু তুমিই নও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে হেরে গিয়েছ, আমরাও তোমার মতোই হেরে গিয়ে এখানে রয়ে গেছি। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই জঙ্গল আত্মাদের নিজের দিকে টানে এবং তারপর অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায় যা তোমাকে পাগল করে দিতে পারে। তাই যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। এই জঙ্গল একটি শিকারী এবং আমরা সবাই তার শিকার। মেডেলিন তাকে অনেকগুলো পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখায়, যা জঙ্গলে গোল গোল করেই লাগানো ছিল। মেডেলিন বলে, এগুলি আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্বে লাগানো আছে। যদি এগুলো অতিক্রম করো তাহলে ফিরে আসা কঠিন হবে। তাই যখনই এগুলো দেখবে ইগনোর করো না। মিনা জিজ্ঞেস করে, এগুলো সব কে তৈরি করেছে? মেডেলিন উত্তর দেয়, এটি একটি প্রফেসর তৈরি করেছিল। এরপর রাত হয়, সবাই সেই ঘরের মধ্যে ফিরে আসে। প্রতি রাতে ওয়াচার্স তাদের দেখতে আসতো। আজ কিরা নামের একটি মেয়ে তাদের সামনে নাচ করতে থাকে এবং বলে এটি তাদের পছন্দ। এমন নয় যে এই চারজনকে প্রতি রাতেই ওয়াচার্সের সামনে দাঁড়াতে হতো। তারা যা চাইতো তা করতে পারত, কিন্তু তাদের পিঠ দেখিয়ে ওয়াচার্সের বরাবর থাকতে পারত না। শুধু রাতেই যে তাদের ওয়াচার্সের সমস্যায় পড়তে হতো এমন না, দিনেও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তাদের প্রতিদিন কিছু না কিছু শিকার করে নিয়ে আসতে হতো, যেগুলো দিয়ে তাদের দিন চলত। পরের দিন কিরা এবং মিনা উভয়ে খাবার সংগ্রহ করতে জঙ্গলে যায়। মিনা কিরাকে জিজ্ঞেস করে, এই ওয়াচার্স আসলে কি চায়? কিরা উত্তর দেয়, আমি তেমন কিছুই জানি না, কিন্তু মেডেলিনের একটি থিওরি আছে। তার মতে এই ওয়াচার্স আমাদের দেখে, আমাদের অবজার্ভ করে, কিন্তু যদি আমরা এই ওয়াচার্সদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব। কিরা তাকে একটি গর্ত দেখায় এবং বলে, এমন অনেক গর্ত জঙ্গলে আছে। দিনের বেলায় এইসব ওয়াচার্স গর্তের মধ্যে থাকে এবং রাতে সেখান থেকে বের হয়। কিরা মিনাকে বলে, তারা এখানে 6 মাস ধরে আটকে পড়ে আছে। কিরার স্বামী জঙ্গলে পথ খুঁজতে গিয়েছে। তার আশা আছে যে সে অবশ্যই পথ খুঁজে ফিরে আসবে এবং তারা এখান থেকে বের হতে পারবে। আমরা জানতে পারি যে আসলে কিরার স্বামী সেই লোকটিই ছিল যাকে আমরা ছবির শুরুতে দেখেছি, যাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তাদের ঘরের কাছাকাছি ফিরে আসার পর মেডেলিন মিনাকে 3টি নিয়ম বুঝিয়ে দেয় এখানে বেঁচে থাকার জন্য। প্রথমত, সে রাতে তার ঘরের দরজা খুলবে না। দ্বিতীয়ত, রাতে সে তার পিঠ আয়নার দিকে দিবে না। তৃতীয়ত, দিনের বেলা সে কোনো গর্তের কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোতেই থাকবে। এখন এই রাতে মিনা ওয়াচার্সদের সম্পর্কে জানতে চাচ্ছিল, তাই সে আয়নার সঙ্গে কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করে। যখন সে কিছু শুনতে পায় না তখন সে আয়নার দিকে পিছন ফিরিয়ে দেয়। এটি করতে গিয়ে ওয়াচার্সরা রেগে যায় এবং জোরে জোরে আয়নাটিকে মারতে শুরু করে, এমনকি আয়নার মধ্যে ফাটলও পড়ে যায়। এরকম বিকট শব্দে মেডেলিনও জেগে ওঠে এবং মিনাকে আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে বলে, যাতে ওয়াচার্সরা শান্ত হয়। এই রাত কষ্টে কেটে যায় এবং পরের দিন মিনা ড্যানিয়েলের সঙ্গে শিকারে যায়। মিনা এইভাবে এখানে থেকে থেকে তার জীবন নষ্ট করতে চায়নি, তাই সে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কখনো কোনো ওয়াচার্স দেখেছ? ড্যানিয়েল বলে যে না। তখন মিনা ড্যানিয়েলকে বোঝায়, আমার মনে হয় এগুলো সব ম্যাডেলিনের বানানো গল্প, যেখানে সে আমাদের ফাঁসাতে চায়। আমাদের অবশ্যই এই গর্তগুলো চেক করা উচিত। হয়তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাওয়া যেতে পারে। ড্যানিয়েল, যে নিজেও এখান থেকে বের হতে চেয়েছিল, সে তখন মিনার কথা মেনে নেয়। মিনা দড়ি বেঁধে গর্তে নেমে যায়। দড়ির অন্য প্রান্ত ড্যানিয়েল ধরে রেখেছিল, যাতে কিছু হলে মিনাকে দ্রুত টেনে বের করে আনতে পারে। মিনা নিচে গর্তের ভেতর পৌঁছে অনেক মানুষের জিনিস পায়। মিনা সেই জিনিসগুলো সংগ্রহ করে। সে নিশ্চিত যে সেগুলো জঙ্গলে আটকে পড়া মানুষেরই জিনিস। দড়ি দিয়ে মিনা এবং ড্যানিয়েল সেই জিনিসগুলো বাইরে নিয়ে আসে, কিন্তু মিনা গর্ত থেকে বের হওয়ার আগেই গর্তের মধ্যে কারো আঙ্গুল দেখতে পায়। সে স্পষ্টভাবে দেখতে পায়নি কি ছিল, কিন্তু সে ভয় পায়। তারা সেই সব জিনিস নিয়ে সেফ হাউস ফিরে আসে, যেখানে ম্যাডেলিন জিজ্ঞেস করে, এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছো? তারা মিথ্যা বলে যে এই জিনিসগুলো আমরা জঙ্গল থেকে পেয়েছি। মেডেলিন জানতো এই জিনিসগুলো জঙ্গল থেকে নয়, বরং গর্ত থেকেই পাওয়া। সে মিনাকে জিজ্ঞেস করে, তুমি গর্তে কি দেখেছিলে? কিন্তু মিনা তাকে কিছুই বলে না। তারা গর্ত থেকে একটি ক্যামেরাও পায়। এই ক্যামেরাকে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ড্যানিয়েল এবং
মিনা বাড়ির বাইরে লাগিয়ে দেয়, যাতে তারাও যেন ওয়াচার্সদের দেখতে পারে। মেডিলিন তাদের বোঝানোর চেষ্টা করে এবং বলে, তোমরা ভুল করছো, কিন্তু তারা কোনো কথাই শোনে না। আজ তারা ওয়াচার্সদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওয়াচার্সরা এখনো আসেনি। আজ রাতে তাদের সাথে কিছু অদ্ভুত ঘটতে চলেছে। তাদের দরজায় হঠাৎ কেউ নক করে। তারা ক্যামেরায় দেখে বাইরে একটা মানুষের পা দেখা যাচ্ছে। বাইরে যে কেউ ছিল সে কিরার স্বামীর কণ্ঠে কথা বলছিল। কিরা ভাবল তার স্বামী হয়তো এখান থেকে বের হওয়ার পথ পেয়ে গেছে। সে তাড়াতাড়ি দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু মেডেলিন তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি এই দরজা খুলতে পারবে না। আমি জানি সে তোমার স্বামী নয়। কিরা মেডেলিনের কথায় বিশ্বাস করে না, তাই মেডেলিন বলে, তুমি তাকে এমন একটি প্রশ্ন করো যার উত্তর শুধু তুমি বা তোমার স্বামীই জানবে। কিরা বাইরে দাঁড়ানো মানুষটিকে একটি বই সম্পর্কে প্রশ্ন করে, যার উত্তর শুধুমাত্র তার স্বামী জানত, কিন্তু বাইরে দাঁড়ানো মানুষটি কোনো উত্তর দেয় না। তাই তারা বুঝতে পারে এটি একটি ওয়াচার। তারা দরজা খুলেনি, তাই ওয়াচার তাদের বাইরে লাগানো ক্যামেরা ভেঙে দেয়। সমস্ত ওয়াচার্সরা এখন রেগে যায় এবং তারা তাদের বাড়ির বাইরে লাগানো আয়নাও ভাঙতে যাচ্ছিল, কিন্তু সবাই আয়নার সামনে দাঁড়িয়ে যায়। তাই এরপর ওয়াচার্সরা আয়না ভাঙা বন্ধ করে এবং তাদের মারতে আর আসে না। সেই রাতে অনেক খারাপ ঘটনা ঘটে যায়, তাই ড্যানিয়েল এবং মিনা সিদ্ধান্ত নেয় যে তারা ম্যাডেলিনকে সত্য কথা বলে দিবে যে তারা গর্তের ভেতর গিয়েছিল। মেডেলিন খুব রেগে যায় যে তারা একটি নিয়ম ভঙ্গ করেছে। মেডেলিন গর্ত থেকে আনা সমস্ত জিনিস নিয়ে আবার সেই গর্তে রেখে আসে। মিনাও এখন বুঝতে পারে যে না চাইতেও তাকে এখানেই থাকতে হবে। সময় পেরিয়ে যায়, সিজন চেঞ্জ হয়, শীত আসে, কিন্তু তারা এখনো এখানে জঙ্গলে আটকা পড়ে আছে। মিনা প্রতিদিন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো রাস্তাই সে পায় না। সে একটি ম্যাপও তৈরি করে। তার বিশ্বাস সে কখনো না কখনো সম্পূর্ণ ম্যাপ বানাতে পারবেই। শীতের কারণে তাদের খাবারও ঠিকমতো জোগাড় হচ্ছিল না, আর খাবার না পাওয়ার কারণে তাদের মানসিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। এই সবের মধ্যে ম্যাডেলিন এবং ড্যানিয়েলের মধ্যে ঝগড়া হয়। রেগে গিয়ে সেই সময় ড্যানিয়েল ম্যাডেলিন এবং মিনাকে বাইরে রেখে কিরাকে সেফ হাউসে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এখন অন্ধকারও হতে থাকে। মেডেলিন এবং মিনা দরজায় নক করে, ড্যানিয়েলকে মিনতি করে বলে, দয়া করে দরজা খুলে দাও, কিন্তু সে দরজা খুলে না। তারপর অন্ধকার হয়ে যায় এবং তারা তাদের জীবন বাঁচানোর জন্য একটি ঘন গাছের নিচে দাঁড়ায়। তারা ওয়াচার্সদের আসার শব্দ শুনতে পায়। তখন মিনা এবং মেডেলিনের সাথে আমরাও ওয়াচার্সদের একটি ঝলক দেখতে পাই। তারা লম্বা, চিকন এবং ভয়ঙ্কর ছিল। তারা তাদের গর্ত থেকে বেরিয়ে মানুষদের দেখতে সেফ হাউস পৌঁছায় এবং যখন দেখে মিনা এবং মেডেলিন সেখানে নেই, তখন তারা তাদের খুঁজতে জঙ্গলে চলে যায়। ওয়াচার্সরা দূরে চলে যেতেই মিনা এবং মেডেলিন আবার সেফ হাউস ফিরে যাওয়ার সুযোগ পায়। এবার তারা জোরে জোরে দরজায় নক করে এবং ড্যানিয়েল অবশেষে তাদের জন্য দরজা খুলে দেয়। তারা খুব ঘাবড়ে যায়, কারণ তারা এখন সেই প্রাণীদের দেখে ফেলেছে। তখন মেডেলিন সবাইকে বলে, আমি তোমাদের মিথ্যা বলেছিলাম যে আমি এখানে আটকে গেছি। আসলে আমি এই প্রাণীদের খুঁজতে এসেছিলাম, কারণ আমি বইয়ে পড়েছিলাম তারা সব পরি, অর্থাৎ ফেরিস। কিন্তু এখানে এসে যখন দেখলাম, বুঝলাম এরা তো মনস্টার্স এবং অনেক বুদ্ধিমানও। তারা ছদ্মবেশ ধারণ করতে পারে। যাকে আমি দেখেছিলাম সে একদম আমার মতোই রূপ নিয়েছিল, শুধু তার চুল একটু এলোমেলো এবং চোখের নিচে গর্ত ছিল। তাদের এসব দেখে বুঝতে পারলাম তারা আমাদের মানুষের মতো হতে চায় এবং আমাদের থেকে প্রতিদিন কিছু শেখার চেষ্টা করে। তাই প্রতিদিন তারা আমাদের অবজার্ভ করতে আসে এবং আমরা যা করি তা করতে শুরু করে। এই সময় আবার দরজায় কেউ নক করে। ক্রিয়েচার্সগুলো এখন তাদের মতোই কথা বলছিল এবং ভিতরে আসতে চাইছিল। তারা দরজা খুলতে পারছিল না। যদি তারা দরজা না খুলতো তবুও কিছু হতো না, কারণ এইসব ক্রিয়েচার্সগুলো এত শক্তি ছিল যে তারা লোহার দরজাও ভেঙে ভিতরে ঢুকতে পারত। এখন তাদের কোথাও লুকাতে হবে, কিন্তু কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে কোথায় লুকাবে। হঠাৎ করে নীলের নজর ফ্লোরের দিকে পড়ে। ফ্লোর একটু উপরে নিচে ছিল। সে কার্পেট তুলে দেখে সেখানে নিচে একটি বাংকার আছে। তারা সময় নষ্ট না করে বাংকারের দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। তারা সবাই হতবাক যে এতদিন ধরে এই বাংকার এখানে ছিল, কিন্তু তারা জানতই না বাংকারের নিচে অনেক ফ্যাসিলিটিস ছিল। 1000 দিনের খাবার, অনেকগুলো টেলিভিশন, টেকনোলজি এবং আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। মীরা জানতে চাচ্ছিল যে এই জায়গাটা কে বানিয়েছে। তাই সে কম্পিউটারটি চালু করে। কম্পিউটারে ইন্টারনেট ছিল না, কিন্তু প্রচুর ডেটা
সংরক্ষিত ছিল। ডেটা খুলে তারা জানতে পারে যে এই জায়গা ডক্টর মার্টিন তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে ডক্টর মার্টিন এই ক্রিয়েচার্সদের সম্পর্কে জানতেন এবং তাদের নিয়ে রিসার্চ করতে চেয়েছিলেন। তাই তিনি এই বাংকার তৈরি করেছিলেন। তিনি এখানে থাকতেন এবং টাকার লোভ দেখিয়ে অন্য মানুষদের এখানে নিয়ে আসতেন। রাতে তাদেরকে উপরের রুমে রেখে নিজে বাংকারে লুকিয়ে থাকতেন, আর এই মনস্টার্সগুলো তখন সেই মানুষগুলোকে খেয়ে ফেলত। তার এসব রিসার্চের সময় ডক্টর মার্টিন জানান যে এই ক্রিয়েচারগুলো কোনো মনস্টার্স নয়, বরং তারা ফেরিস ছিল, যারা আগে মানুষের সাথেই থাকতো, কিন্তু মানুষ তাদের ঠকিয়ে এই জঙ্গলেই ফেলে চলে যায় এবং দীর্ঘদিন ধরে মাটির নিচে বসবাস করার ফলে তাদের জাদু এবং ডানা হারিয়ে যায়। ডক্টর মার্টিন বলেন যে তার রিসার্চের সময় তিনি একটি ভিন্ন ধরনের ফেরি পেয়েছিলেন যে আলোতে বের হতে পারত এবং ভালো ছিল। সে ডক্টর মার্টিনকে মারেনি। ডক্টর মার্টিন তাকে এখানে নিয়ে আসে। ফেরি ডক্টর মার্টিনের সাথে থেকে সবকিছু শিখে ফেলে, কিন্তু কিছু সময় পর তাদের মধ্যে ঝগড়া হয়। কম্পিউটারে অনেক ভিডিও ছিল এবং প্রতিটি ভিডিওতে ডক্টর মার্টিন কিছু না কিছু বলেছেন। মিনা শুধু জানতে চেয়েছিল যে শেষ পর্যন্ত কি হয়েছিল, তাই সে সর্বশেষ ভিডিওটি চালায়, যেখানে দেখা যায় ডক্টর মার্টিন নিজেকে এবং সেই ফেরিকে মেরে ফেলে। মরার আগে তিনি জঙ্গলে আটকে থাকা লোকদের এখান থেকে বের হওয়ার পথ দেখান এবং বলেন যে সন্ধ্যায় যেদিকে পাখিরা উড়ে যায় সেদিকে গেলে তারা জঙ্গল থেকে বের হতে পারবে। রেকর্ড করা মেসেজে তিনি বলেন যে যদি কেউ জঙ্গল থেকে বের হতে সক্ষম হয় তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসার্চ ধ্বংস করে দিও। কিছু রহস্য সবসময় রহস্যই থাকা উচিত। আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আমি সেই পৃথিবী তৈরি করতে পারিনি যা স্বপ্ন আমি দেখেছিলাম। আমি মানুষের সাথে ফ্যারিসদের একত্র করতে পারিনি। যাই হোক, আজকের রাত তাদের জন্য খুব স্পেশাল ছিল, কারণ তারা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গেছে। সকালে সবাই বাংকার থেকে বেরিয়ে আসে এবং দেখে যে তাদের সেফ হাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা এখন জঙ্গল থেকে বের হওয়ার জন্য যাত্রা শুরু করে। পাখিরা যাদের কথা ডক্টর বলেছিলেন সেগুলো তো সন্ধ্যায় উড়বে, কিন্তু তাদের সন্ধ্যার আগেই জঙ্গল থেকে বের হতে হবে। তাই মিনা তার পোষা টিয়া পাখিকে মুক্ত করে দেয়। সেই টিয়া পাখিটি যেদিকে উড়ে যায় তারা সেদিকেই চলতে শুরু করে। যাত্রাপথে তারা একটি কবর দেখতে পায়। মেডেলিন সেই কবর দেখে বলে যে একসময় এই ফ্যারিসগুলো মানুষের সাথেই থাকতো, কিন্তু মানুষ তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাদের ঠকিয়ে এখানে ফেলে যায় এবং যেহেতু ফ্যারিসগুলো তাদের ডানা এবং জাদু হারিয়ে ফেলে তাই তারা আর কখনো এই জঙ্গল থেকে বের হতে পারেনি। চলতে চলতে তারা একটি নদীর কাছে পৌঁছে যায়। অবশেষে এই নদীর মাধ্যমে তারা জঙ্গল থেকে বের হতে পারবে। এখন সন্ধ্যা হতে থাকে। ফ্যারিস এবং ওয়াচার্সরা মাটির নিচ থেকে বের হয়ে আসতে শুরু করে। তার আগে তারা ডক্টর মার্টিনের নৌকায় চড়ে এখান থেকে চলে যায়। তখন হঠাৎ ড্যানিয়েল তার বন্ধু জনকে খুঁজে পায়। সে খুব আহত অবস্থায় ছিল। ড্যানিয়েল তাকে সাহায্য করতে এগিয়ে যায়। বাকিরা নৌকায় অলরেডি উঠে বসে। ড্যানিয়েল ফিরে আসার আগেই তারা দেখতে পায় যে ড্যানিয়েল যে বন্ধুকে সাহায্য করতে যাচ্ছিল সে আসলে কোনো মানুষ নয়, বরং একটি রূপ বদলানো ফেরি ছিল, যে এখন তাদের চোখের সামনে ড্যানিয়েলের রূপ ধারণ করেছে। তারা ড্যানিয়েলের জন্য কিছুই করতে পারে না। সেই ফেরি ড্যানিয়েলের কপালে একটি চিহ্ন তৈরি করে তাকে মেরে ফেলে। তারা জানে যে ফেরিগুলো এই নদী পার করতে পারবে না। শেষ পর্যন্ত তারা নিজেরাই নদী পার করে শহরে পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে এখন মিনা ডক্টর মার্টিনের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ইউনিভার্সিটিতে যায় সমস্ত ডেটা মুছে ফেলার জন্য। ডেটা সব মুছে দেওয়ার আগে সে জানতে পারে যে 1000 বছর আগে যখন মানুষ এবং ফেরিগুলো একসাথে থাকতো তখন তাদের মধ্যে বিয়েও হতো, এমনকি তাদের সন্তানও হতো, যাদের হাইব্রিড বলা হতো। সে জানতে পারে যে ম্যাডেলিন, যাকে তারা জঙ্গলে দেখেছিল, সে আসলে প্রফেসরের স্ত্রী ছিল। মিনা তখন কনফিউশনে পড়ে যায় যে ম্যাডেলিন কেন তাদেরকে এই সত্য জানায়নি। সে কিরার কাছে এসে শেয়ার করে যে ম্যাডেলিন আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী ছিল, কিন্তু সে এই সত্য আমাদের কাছে লুকায় কারণ সে কোনো মানুষ ছিল না, বরং একটি রূপ বদলানো ফেরি ছিল। এটা শুনে কিরা হতবাক হয়ে যায়। আসলে অনেক বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডেলিন ফুসফুস ক্যান্সারে মারা যায়। প্রফেসর তাকে অনেক ভালোবাসতেন এবং তার সাথে থাকতে চেয়েছিলেন, এবং এরপর তিনি এই রূপ বদলানো ফেরিগুলোর কথা জানতে পারেন এবং তার স্ত্রীর ছবি দেখিয়ে ওই ফেরিকে ম্যাডেলিনের রূপে রূপান্তরিত করেন। মিনা এই কথাগুলো বলার সময় হঠাৎ বুঝতে পারে যে সে আসলে কিরাকে নয় ম্যাডেলিনকে এইসব বলছিল, যে এই মুহূর্তে কিরার রূপ ধারণ
করেছে। আসল কিরা আসতেই মেডেলিন তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে মিনাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, যাতে তার এই রহস্য যেন রহস্যই থেকে যায়। মিনাকে মেরে ফেলার আগে সে বলে, জঙ্গলের মধ্যে এক আমিই সবার থেকে আলাদা ছিলাম। সব ফেয়ারিজ আমাকে নিয়ে ঠাট্টা করত। আমি দিনের বেলাও বের হতে পারতাম, এই কারণে তারা আমাকে বের করে দেয়। তখন মিনা তাকে বলে, তুমি আলাদা নও, তুমি খুব স্পেশাল। আসলে তুমি হাইব্রিড, অর্ধেক মানুষ এবং অর্ধেক ফেয়ারি। এই কারণেই তুমি পরীদের সাথে এবং মানুষের সাথে থাকতে পারো, এবং একই কারণে তুমি জঙ্গল থেকে বের হতে পেরেছ। মিনা এই সত্য বলতেই ম্যাডেলিনের পাখা এবং তার জাদু ফিরে আসে। সে মিনাকে রেখে সেখান থেকে উড়ে চলে যায়। কিছু সপ্তাহ পরে মিনা তার বোনের কাছে চলে যায়। জঙ্গল এবং ফ্যারিসদের ঘটনার পর সে খুব ভয় পেয়ে যায় এবং এখন সে তার বোনের সাথেই থাকতে চায়। সে তার বোনকে বলে, আমার মনে হয় যেন সেই ফ্যারি এখনো আমার পিছু নেয়। তার বোন তাকে আশ্বস্ত করে বলে যে কিচ্ছুই হবে না। এরপর আমরা শেষ দৃশ্যে দেখি একটি ছোট মেয়েকে মিনাদের বাড়ির নিচে। এটি আর কেউ নয়, সেই ফ্যারি ম্যাডেলিন, যে এই মেয়ের রূপে তাদের পৃথিবীতে বাস করছে। এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্পটি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরাই এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।